পার্ট 1। দোকানের বাইরে দুপুরের আলোয় লাল শাড়ির মেয়েটি। ঢাকার দুপুর, শহরের ব্যস্ততম রাস্তাগুলোর একটিতে সারি সারি দোকান, পোশাক, কসমেটিক্স, জুতোর দোকান, আর মাঝখানে একটা বড় ঝকঝকে জুয়েলারির শোরুম। কাঁচের দেয়াল ঘেরা সেই দোকানটার নাম চোখে পড়ে না, কিন্তু তার দরজার ওপাশ থেকে সোনার গয়নার ঝলক চোখ ধাঁধিয়ে দেয়। বাইরে শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ, আর গরম রোদে ক্লান্ত মানুষজন পাশ দিয়ে চলে যাচ্ছে দ্রুত পায়ে। এই ব্যস্ত রাস্তায় হঠাৎ দেখা গেল এক তরুণীকে। গায়ে লাল টকটটি শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে নিস্তরঙ্গ লিপস্টিকের পরত। তার চেহারায় এমন কিছু আছে যেটা একবার দেখলে ভুলে থাকা যায় না। শান্ত অথচ দৃঢ়। হাতে একটা কালো পার্স, চুল খোলা, ঘাড়ে একটা সাদামাটা চেন যেটা স্পষ্টতই পুরনো। সে রাস্তা পার হয়ে দাঁড়াল দোকানের সামনে। একবার তাকাল কাঁচের ভেতরে। সেখানে বেশ কিছু মহিলা গয়না দেখছে, তাদের মধ্যে এক দুজন বেশ অভিজাত পোশাকে। দোকানের ভিতরে সোনার আলোয় গয়নার মতোই ঝলমল করছে বিক্রেতাদের মুখ। লাল শাড়ির মেয়েটা কয়েক সেকেন্ড থেমে শ্বাস নিল। তার মুখে একটুখানি হাসি, কিন্তু সেই হাসির পেছনে ছিল এক ধরনের দ্বিধা, যেন নিজেকে বোঝাচ্ছে ঠিক আছে, যাই। সে পা বাড়াল কাঁচের দরজার দিকে। দরজাটা স্বয়ংক্রিয়। তার কাছে আসতেই খুলে গেল এক টুকরো শীতল বাতাস নিয়ে। ভেতরে ঢুকতেই সে চারদিকটা একবার দেখে নিল। মেঝে চকচকে টাইলস, দেয়ালে বড় বড় কাঁচের আলমারি, যার ভেতরে সোনার চেন, কানের দুল, আংটির শাড়ি সাজানো। আলো এমনভাবে পড়ছে যেন প্রতিটি গয়না নিজেই আলোকিত। কাউন্টারের ওপাশে 4 জন সেলসম্যান, আর একটু ভেতরে এক ব্যক্তি, সাদা শার্ট, টাই, মুখে গাম্ভীর্য, সম্ভবত দোকানের ম্যানেজার। লাল শাড়ির মেয়েটি একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল কাউন্টারের দিকে। একজন সেলসম্যান, বয়স 25-এর কাছাকাছি, মুখে চটুল হাসি, তার দিকে তাকিয়ে বলল, আপনি কিছু দেখবেন আপা? মেয়েটা হালকা মাথা নাড়ল। হ্যাঁ, একটা গলার চেন দেখতে চাচ্ছি। চেন? ছেলেটা চোখের কোণে মাপল তাকে। তার দৃষ্টি স্পষ্টভাবে মেয়েটির শাড়ি, ব্যাগ, সাদামাটা স্যান্ডেল আর গয়নাবিহীন চেহারার দিকে ঘুরে বেড়াচ্ছে। আপনি কোন বাজেটের মধ্যে চাচ্ছেন আপা? কণ্ঠে কৃত্রিম ভদ্রতা। মেয়েটা শান্তভাবে বলল, ভালো মানের একটা চাই, দাম পরে দেখব। ছেলেটা একটা হালকা হাসি চাপল, তারপর পাশে থাকা আরেক কর্মচারীকে কানে কানে কিছু বলল। দুজনেই হেসে ফেলল আস্তে। মেয়েটি ভ্রু কুঁচকালো, কিন্তু কিছু বলল না। তার চোখ কাঁচের ভেতরের গয়নার দিকে। হঠাৎ পিছন থেকে ম্যানেজারের গলা, কি হয়েছে, ওকে সার্ভ করো না কেন? সেলসম্যান তাড়াতাড়ি বলল, স্যার চেন দেখতে চাচ্ছে, কিন্তু মনে হচ্ছে দাম জানলে পরে। ম্যানেজার এক নজর তাকাল মেয়েটার দিকে। তার চোখের দৃষ্টিতে এমন এক ঔদ্ধত্য যেন সে এক সেকেন্ডেই মানুষকে বিচার করে ফেলে। কত টাকার চেন দেখতে চান? মেয়েটা বলল, এই রকম একটা। সে গ্লাসের ভেতরের একটা নকশার দিকে আঙুল দেখালো। এই মডেলটা দেখতে পারি? ম্যানেজার ঠোঁট বাঁকিয়ে হাসল। এটার দাম প্রায় 2 লাখ টাকার মতো। আপনার কি ধরনের চেন দরকার সেটাও তো একটু বোঝা দরকার, তাই না? মেয়েটা শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি শুধু দেখতে চাচ্ছি। দেখা সবারই ইচ্ছা থাকে ম্যাডাম। ম্যানেজারের গলায় ব্যঙ্গের সুর। কিন্তু এটা জাদুঘর না, জুয়েলারির দোকান। চারপাশে উপস্থিত 2-1 জন ক্রেতা হালকা হাসি দিল। কেউ কেউ ফিসফিস করছে। দেখে মনে হয় না 2 লাখ টাকার গয়না কিনবে। মেয়েটার মুখে লজ্জা নয়, এক অদ্ভুত দৃঢ়তা এসে পড়ল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি শুধু দেখতে চাচ্ছি, মানে কিনব না এমন ভাবছেন কেন? ম্যানেজার একটু কড়া গলায় বলল, আমরা প্রতিদিন অনেক রকম মানুষ দেখি। কেউ কেউ এসে গয়না হাতে নিয়ে ছবি তোলে, কেউ সেলফি দেয়, দোকানের জিনিস নষ্ট হয়। আপনি যদি সত্যিই কিনতে চান, আগে টাকার একটা ধারণা দিন। চারপাশে ক্রেতাদের চোখ এখন শুধু তার দিকেই। দোকানের বাতাসটা হঠাৎ ভারী লাগছে। মেয়েটার চোখে তখন এক ধরনের নীরব আগুন জ্বলছে। সে আস্তে বলল, তাহলে আমাকে দেখতে দেওয়া হবে না? ম্যানেজার হেসে বলল, না না, ভুল বুঝবেন না, শুধু একটু কনফার্ম হচ্ছি। কিন্তু তার হাসি এতটাই অপমানজনক যে মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা নিস্তব্ধ, চোখের কোণে ক্রোধের আভা। সে বলল, ঠিক আছে, আমি বুঝেছি।
সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। পিছনে হাসির আওয়াজ, কাঁচের ভেতরে আলো ঝলমলে দোকান, আর কিছু মানুষ যারা মাত্র কয়েক মুহূর্তেই এক অচেনা মানুষকে কেবল তার পোশাক দেখে। বাইরে এসে রোদে দাঁড়ালো সে। দুপুরের রোদ তার মুখে পড়েছে, চোখে একরাশ তেজ, ঠোঁট শক্তভাবে চেপে আছে। দোকানের ভেতর থেকে একজন কর্মচারী কাঁচের দরজার ওপাশ দিয়ে তাকিয়ে দেখছে। দেখছিস, চলে গেল। অন্যজন হেসে বলল, এই সব লাল শাড়ি পরা মেয়েরা আসে শুধু এসি খেতে। কিন্তু তারা কেউ জানত না, ওই লাল শাড়ির নিচে লুকিয়ে আছে পুলিশের পোশাকের মতোই কঠোর এক সত্তা। সে ধীরে ধীরে তার ব্যাগ থেকে মোবাইলটা বের করল, স্ক্রিনে কয়েকটা নাম স্ক্রল করল, তারপর একটিতে থামল, এসপি অফিস, কন্ট্রোল রুম। ফোনটা কানে তুলতেই তার ঠোঁটে প্রথমবারের মতো ঠান্ডা এক হাসি ফুটল। তার কণ্ঠের সুর নরম, কিন্তু ভেতরে ছিল শীতল ইস্পাতের মতো দৃঢ়তা। আমি অফিসার তানিয়া রহমান বলছি, এখনই আমার লোকজন পাঠাও এই লোকেশনে। একটি দোকানে অবমাননাকর আচরণ হয়েছে। বাইরে সূর্যের আলোয় লাল শাড়ির কাপড় উড়ে গেল হালকা বাতাসে। চারপাশে কেউ জানে না কয়েক মিনিটের মধ্যে এই ঝলমলে দোকানের আলো ম্লান হয়ে যাবে পুলিশের নীল বাতির ঝলকে। দোকানের ভেতরে ঠান্ডা বাতাসে হাসি আর ব্যস্ততার মিশ্র গন্ধ ছড়িয়ে আছে। সোনার গয়নার ঝলক, কাঁচের আলমারির ঝিকিমিকি আলোয় সেই জায়গাটা যেন অন্য এক দুনিয়া। বাহিরের ধুলা, রোদ, ঘাম থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এই মুহূর্তে দোকানের ভেতরে এক অদ্ভুত নীরবতা। মাত্র কয়েক মিনিট আগেই যে লাল শাড়ির মেয়েটি অপমানিত হয়ে বেরিয়ে গেছে, সেই ঘটনার রেশ এখনও বাতাসে ঝুলে আছে। সেলসম্যান রনি যে প্রথমে তার সঙ্গে কথা বলেছিল, কাউন্টারের ওপর ভর দিয়ে মুচকি হাসছে। দেখেছিস ভাই, কেমন নাটক করছিল? 2 লাখ টাকার চেন দেখতে চায়, দেখেই বোঝা যায় সাধারণ মেয়ে। এখন তো এরা সবাই বড় বড় স্বপ্ন দেখে। অন্যজন সামির বলল, হ্যাঁ, ওর আবার পার্সও কত সস্তা। আম্মু বলে মানুষকে চেনা যায় তার ব্যাগ দেখে। দুজনেই হেসে উঠল। দোকানের ম্যানেজার, যার নাম রাজীব, তখন কাঁচের টেবিলের পেছনে বসে আছে। তার মুখে আত্মতৃপ্তির ভাব। এই সব মানুষ এভাবেই আসে, ছবি তুলে যায়, পরে বলে, দেখুন আমি এখানে গয়না কিনেছি। দোকানের মান নষ্ট হয়ে যায়। আমি ঠিকই করেছি, দরকার হলে বের করে দেওয়া উচিত। একজন বয়স্ক ক্রেতা, যিনি পাশের কাউন্টারে বসে গলার হার দেখছিলেন, হালকা হেসে বললেন, আপনার দোকান তো নামই স্যার, কারা ঢুকবে না সেটা আপনাদেরই ঠিক করতে হবে। রাজীব গর্বিত গলায় বলল, আমরাও তাই করি। গরিব হলে সমস্যা না, কিন্তু আচরণ থাকতে হবে, পোশাকটা যেন অন্তত মানানসই হয়। এই দোকানে ক্রেতা আর দর্শক আলাদা। বাইরে তখন হালকা রোদ, কিন্তু কাঁচের ওপাশে এক ঝলক দেখা যায়, লাল শাড়ির মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে। রাজীব একবার তাকিয়ে চোখ কুচকালো। দেখ, এখনও যায়নি, মনে হচ্ছে নাটক করবে। রনি বলল, স্যার, এই মেয়েরা টিকটক বা ভিডিও বানায়, ইউটিউবে দেয়, তাই দরজার কাছে দাঁড়িয়ে আছে হয়তো। রাজীব বলল, তাহলে সিকিউরিটিকে বলো, ওকে একবার বলে দিক এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। দোকানের নিরাপত্তারক্ষী, এক প্রবীণ লোক, বাইরে গেল। কাঁচের দরজা খুলে মেয়েটির দিকে এগিয়ে গেল। ম্যাডাম, একটু সরে যান, দোকানের সামনে দাঁড়ালে ম্যানেজার আপত্তি জানিয়েছেন। মেয়েটি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, তারপর ফোনে চোখ রাখল। ঠিক আছে, আমি এখানেই আছি। গার্ড ফিরে গেল ভেতরে, কিছুটা বিবৃত মুখে। রাজীব হাসল, দেখলে, না গেল একবার পুলিশ ডাকতে বলবে, আমাকে অপমান করেছে, যেন আমি অন্যায় করেছি। ঠিক তখনই দূর থেকে একটানা সাইরেনের শব্দ ভেসে এলো। শুরুতে হালকা, পরে জোরালো। রাস্তার 2 দিক থেকে একসঙ্গে কয়েকটা পুলিশের গাড়ি আসছে। ভেতরের ক্রেতারা অবাক হয়ে তাকালো বাইরে। রনি প্রথম বলল, এই রাস্তায় আবার কি হলো? রাজীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো অ্যাক্সিডেন্ট নাকি? দোকানের কাঁচের দরজার বাইরে দেখা গেল একের পর এক নীলবাতি জ্বলা গাড়ি এসে থামছে। 10টা নয়, কম করে হলেও 8-10টা। 2 জন ইউনিফর্ম পরা পুলিশ নেমেই দোকানের দিকে এগিয়ে এলো। তাদের চোখ কঠিন, চেহারায় দৃঢ়তা। একজন ভেতরে ঢুকে বলল, এই দোকানের ম্যানেজারকে? রাজীব একটু থতমত খেয়ে বলল, আমি ম্যানেজার, কি হয়েছে? পুলিশ বলল, আপনার দোকানেই একজন নারীকে অপমান করা হয়েছে, তাই না? না, কিছু না, ভুল বোঝাবুঝি।
পুলিশ ঠান্ডা গলায় বলল, আপনি কি জানেন যাকে আপনি অপমান করেছেন তিনি কে? দোকানের বাতাস যেন হঠাৎ জমে গেল। ক্রেতারা নিঃশব্দে তাকিয়ে আছে। রাজীবের গলা শুকিয়ে গেছে। কে কে ছিলেন উনি? ঠিক তখনই বাইরে থেকে দরজার ওপাশে দাঁড়ানো সেই লাল শাড়ির মেয়েটি ধীরে ধীরে ভিতরে ঢুকল। তার মুখে কোনো হাসি নেই, চোখে কঠিন দৃষ্টি। সে দরজা দিয়ে পা রাখতেই দুজন পুলিশ তাকে স্যালুট করল। সালাম ম্যাডাম। ভেতরের সবাই স্তব্ধ। রাজীবের মুখের রং এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ম্যাডাম, সে শান্ত গলায় বলল, আমি তানিয়া রহমান, স্পেশাল পুলিশ সুপার, ঢাকা মেট্রো ক্রাইম ডিভিশন। চারদিকে এক নিস্তব্ধতা। সোনার দোকানের ঝলকানির মাঝেও মনে হচ্ছিল যেন সব আলো নিভে গেছে। তানিয়া ধীরে ধীরে চারদিকে তাকাল। তার চোখের দৃষ্টি এমন তীক্ষ্ণ যে কেউ তার সামনে কথা বলতে সাহস পেল না। এটাই সেই দোকান যেখানে একজন মানুষকে পোশাক আর চেহারা দেখে বিচার করা হয়। রাজীব কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমি চিনতে পারিনি। চিনতে হবে না। তানিয়ার কণ্ঠ বরফ ঠান্ডা। মানুষকে সম্মান করার জন্য চিনতে হয় না। আমি যদি সত্যিই গরিব হতাম তাহলে কি আমার সঙ্গে এভাবে ব্যবহার করতেন? রাজীব কাঁপছে। না, মানে আমি শুধু দোকানের নিয়ম। তানিয়া কথা কেটে বলল, তোমাদের নিয়ম যদি অপমান শেখায় তাহলে সেটা নিয়ম না, সেটাকে বলে অধ্যত্ব। ভেতরের ক্রেতারা একে একে ফিসফিস শুরু করল। ওই মেয়েটাই তাহলে এসপি? আমাদের সামনেই তো অপমান করলো ওকে। রনি আর স্বামীরের মুখের রক্ত নেই, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানিয়া পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে বলল, দোকানটা এখনই সিল করবে, ইনভেস্টিগেশন হবে, আর ম্যানেজারকে থানায় নিয়ে যান। রাজীব প্রায় হাঁটু ভাঁজ করে বলল, ম্যাডাম দয়া করুন, ভুল হয়েছে, আমি সত্যিই বুঝিনি। তানিয়া স্থির গলায় বলল, আমার ওপর নয়, একজন সাধারণ মানুষের ওপর তুমি যে অন্যায় করেছ তার শাস্তি পাওয়াই ন্যায়। দোকানের বাইরের ভিড় তখন বেড়ে গেছে। লোকজন মোবাইল বের করে ভিডিও করছে। একটা ব্যস্ত দুপুরে এক লাল শাড়ির নারী এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পুরো শহরের মর্যাদার প্রতীক। সে একবার চারদিকে তাকাল। সেই আলমারি, সেই আলো, সেই মিথ্যে হাসি, সব যেন উল্টে গেছে। দোকানের ভেতরের প্রতিটি মানুষ তার চোখের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করেছে। তানিয়া ধীরে ধীরে বলল, মানুষের মুখে হীরার হাসি থাকলেই সে ধনী হয় না। সম্মান না দিলে তোমার সোনা মূল্যহীন। তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন বাতাসে ছুরির মতো কেটে যাচ্ছে। পুলিশেরা রাজীবকে ধরতে গেল। রনি ফিসফিস করে বলল, স্যার এখন কি করব? রাজীবের কণ্ঠ শুকনো, কিছু না, কিছুই করার নেই। তানিয়া বাইরে বেরিয়ে গেল ধীরে পায়ে। তার লাল শাড়ি বাতাসে দুলছে, পিছনে পুলিশ গাড়ির নীল আলো ঘুরছে দোকানের কাছে। বাইরে এসে সে একবার থামল, মুখ তুলে তাকালো আকাশের দিকে। তার চোখে কোনো ক্রোধ নেই, শুধু নিঃশব্দ শক্তি। যেন এই ঘটনার মধ্য দিয়েই সে প্রমাণ করল, সম্মান কিনে নেওয়া যায় না, সেটা অর্জন করতে হয় আচরণ দিয়ে। বাইরের গরম দুপুরে রোদটা আরও তীব্র হয়েছে। রাস্তার দুই পাশে মানুষজন দাঁড়িয়ে আছে। কেউ পুলিশ গাড়িগুলোর দিকে তাকিয়ে, কেউ মোবাইল তুলে ভিডিও করছে। শহরের ব্যস্ত দুপুরের শব্দ যেন থেমে গেছে। শুধু শোনা যাচ্ছে পুলিশের ওয়াকিটকির টুংটাং শব্দ, আর মাঝে মাঝে বাতাসে লাল শাড়ির এক টুকরো কাপড়ের দোল। তানিয়া দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের ভেতরে আগুন আর শীতলতা একসাথে। তার পাশে দুজন ইউনিফর্ম পরা অফিসার দাঁড়িয়ে, আর একটু দূরে ট্রাফিক পুলিশরা রাস্তাটা হালকা বন্ধ করে রেখেছে। ভেতরে দোকানের ভেতর থেকে তখনও ভয় আর হাহাকারের গন্ধ আসছে। রাজীব, দোকানের ম্যানেজার, এখন পুলিশের হেফাজতে দাঁড়িয়ে। তার কণ্ঠ কাঁপছে, বারবার বলছে, ম্যাডাম দয়া করে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তানিয়া একবারও তার দিকে তাকালো না। সে তাকিয়ে আছে কাঁচের দরজার ভেতর, যেখানে সোনার চেনের শাড়িগুলো আলোয় ঝলমল করছে। সেই চেনগুলোই এখন তার চোখে যেন রক্তলাল আগুনের মতন। তার ভেতরে তখন এক নিঃশব্দ ঝড় চলছে। হয়তো সে ভাবছে, এমনটা প্রতিদিন কত মানুষের সঙ্গেই ঘটে। কতজন দরিদ্র, কতজন সাধারণ মানুষ এই শহরে প্রতিদিন এভাবেই অপমানিত হয়। শুধু তাদের মুখে এসপি ট্যাগটা নেই, তাই কেউ তাদের জন্য পুলিশ গাড়ি পাঠায় না।
তার চোখের সামনে এক মুহূর্তে ভেসে উঠল সেই বিক্রেতার ব্যঙ্গাত্মক হাসি, ম্যানেজারের কড়া গলা আর চারপাশের মানুষের ঠোঁটের কোণের বিদ্রূপ। একটা মানুষকে গরিব ভেবে তুচ্ছ করা, এটাই সবচেয়ে নিচু আচরণ। তানিয়া গভীর নিঃশ্বাস নিলেন। ইন্সপেক্টর রহমান, তিনি পাশে দাঁড়ানো অফিসারকে বললেন, দোকানটা লক করো, প্রাথমিক তদন্ত না হওয়া পর্যন্ত কোনো বিক্রি বাট্টা চলবে না। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করো আর রাজীবকে থানায় নিয়ে যাও। জি ম্যাডাম। পুলিশেরা ভেতরে ঢুকে গেল। দোকানের ভেতরের কর্মচারীরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কেউ কথা বলছে না। একজন মহিলা ক্রেতা, যিনি একটু আগে ম্যানেজারের কথায় হাসছিলেন, এখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে। তিনি আস্তে বললেন, আমরা ওর সঙ্গে এমন ব্যবহার করা ঠিক করিনি। তানিয়ার কানে আসলো কথাটা, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তিনি পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন, চোখে তাকালেন ব্যস্ত রাস্তাটার দিকে। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, পুলিশ সাইরেন, সব যেন এক অদ্ভুত গোলমাল তৈরি করছে। তানিয়া একটু নরম গলায় বললেন, এই শহরটা কখন এমন হয়ে গেল রহমান? মানুষ এখন পোশাক দেখে সম্মান দেয়, আচরণ দেখে নয়। রহমান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ম্যাডাম, সবাই মনে করে যাদের হাতে টাকা তারাই মানুষ, বাকিরা শুধু ভিড়। তানিয়ার নখে একটুখানি তিক্ত হাসি এলো। ভিড়ের মানুষরাও মানুষ রহমান, শুধু সেটা অনেকেই ভুলে গেছে। এদিকে রাস্তার ওপাশে ভিড় জমে গেছে। কেউ কেউ ফিসফিস করে বলছে, ওই যে লাল শাড়িওয়ালি এসপি নাকি? ওকেই নাকি একটু আগে দোকান থেকে বের করে দিয়েছিল। এখন দেখো দোকানটাই সিল হয়ে গেল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন, হাতে একটা থলে। তিনি এগিয়ে এসে তানিয়ার দিকে তাকালেন। মা, তুমি ঠিক কাজ করেছ। ওরা আমাদের মতো মানুষকে তো কিছুই ভাবে না। তুমি না থাকলে কেউই আমাদের পক্ষে দাঁড়াতো না। তানিয়া মৃদু হেসে বললেন, আম্মা, অন্যায়ের প্রতিবাদ করাটা শুধু পুলিশের কাজ না, আমাদের সবার। আপনি নিজেও অন্যায় দেখলে চুপ থাকবেন না। বৃদ্ধা মাথা নাড়লেন, চোখে জল। বাবা মারা গেছে অনেক আগে, কিন্তু আজকে তোমার মতো সাহস দেখলাম মা। তানিয়া কিছু বলতে পারলেন না। তিনি মাথা নিচু করে দাঁড়ালেন, নিজের চোখে একরাশ কুয়াশা অনুভব করলেন। হয়তো সেই মুহূর্তে তিনি অনুভব করলেন, এই ইউনিফর্মটা শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি এক প্রকার দায়িত্ব যা কাঁধে আগুনের মতো জ্বলে। একটা কালো ভ্যান এসে দাঁড়ালো দোকানের সামনে। রাজীবকে ভেতরে তোলা হলো। তার মুখ ফ্যাকাশে, কণ্ঠ কাঁপছে, বারবার বলছে, ম্যাডাম প্লিজ ক্ষমা করে দিন, মিডিয়ায় কিছু না জানালে। তানিয়া শান্ত কণ্ঠে বললেন, তোমরা যখন একজন মানুষকে অপমান করেছিলে তখন ক্যামেরা খেয়াল করনি, এখন ক্যামেরায় ভয় পাচ্ছ? দেরি হয়ে গেছে রাজীব। রাজীব মাথা নিচু করে ভ্যানে উঠল। দরজা বন্ধ হয়ে গেল এক ঠাস শব্দে। চারপাশে তখনও নীরবতা। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ উপলব্ধি করছে, এই ঘটনাটা শুধু এক মেয়ের প্রতিশোধ নয়, বরং একটা শিক্ষা। একজন সাংবাদিক এগিয়ে এসে বলল, ম্যাডাম, কি ঘটেছিল ভেতরে? তানিয়া চোখ তুলে তাকালেন। আপনারা তো সব দেখলেন, আমি শুধু আমার মর্যাদা ফেরত নিয়েছি, বাকিটা বলবে সত্য। তার এই কথাটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল। মর্যাদা কেউ দেয় না, নিজেরা নিতে হয়। তানিয়া ধীরে ধীরে পুলিশ গাড়ির দিকে এগোলেন। তার প্রতিটি পদক্ষেপে রাস্তায় এক অদ্ভুত সম্মানজনক নীরবতা নেমে আসছে। ভিড়ের মানুষজন তাকে সরে পথ করে দিচ্ছে, কেউ কেউ মাথা নিচু করছে লজ্জায়। গাড়িতে ওঠার আগে তিনি একবার পেছনে তাকালেন। সেই কাঁচের দোকানটা, যার ভেতরে সোনার আলো, এখন পুলিশের সিল দেওয়া লাল টেপে মোড়ানো। এ যেন এক প্রতীক যেখানে অহংকার ভাঙে আর ন্যায় জয়ী হয়। তানিয়া আস্তে করে বললেন নিজের মনেই, আজ যদি আমি সত্যিই একজন সাধারণ নারী হতাম, তবে কি কেউ আমার জন্য থামতো? এই প্রশ্নটার উত্তর তার নিজের কাছেই নেই, কিন্তু মুখে আবার সেই কঠিন দৃঢ়তা ফুটে উঠল। গাড়ির দরজা বন্ধ হলো, ইঞ্জিন চালু হলো। নীল বাতির আলো কাঁচে প্রতিফলিত হলো, ঠিক যেমন আগে দোকানের সোনায় পড়ত। গাড়িগুলো ধীরে ধীরে চলে গেল রাস্তাটা ধরে, আর পেছনে থেকে রইল একটা নীরব দোকান, ভিড়ের মুখে এক শিক্ষা, আর ঢাকার দুপুরের গরম বাতাসে উড়ে বেড়ানো এক টুকরো লাল শাড়ি। দোকানের ভেতরে এখন এক অদ্ভুত শূন্যতা। সিসিটিভি ক্যামেরার আলো, কাঁচের ঝলকানি আর সোনার গয়নার গ্লিটার, সব কিছু যেন থমকে আছে। পুলিশ অফিসাররা আলমারি, কাউন্টার এবং কাস্টমারদের থাকা স্থানের দিকে নজর দিচ্ছে। রাজীব, দোকানের ম্যানেজার, থেমে থেমে কথা বলছে, মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক, হাত কাঁপছে। তানিয়া দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। তার পাশে দুজন পুলিশ অফিসার এবং একটি মিডিয়া টিম আছে, যারা মোবাইল ও ক্যামেরা দিয়ে সব দৃশ্য রেকর্ড করছে। কিছু সাংবাদিক এসে প্রশ্ন করতে চাইছে।
ম্যাডাম, আপনি কি বলবেন কেন এমন পদক্ষেপ? একজন সাংবাদিক চাপে দিয়ে জিজ্ঞেস করল। তানিয়ার চোখ ধীরে ধীরে ক্যামেরার দিকে ঠেসে হলো। প্রথমেই, আমি এখানে কোনো ব্যক্তিগত শত্রুতির জন্য এসেছি না, আমি এসেছি ন্যায় প্রতিষ্ঠার জন্য। যে কেউ মানুষকে পোশাক, ব্যাগ বা ধনী দরিদ্র দেখে বিচার করবে, তার ওপর আইন প্রয়োগ করা হবে। রাজীব ভেতরে দাঁড়িয়ে শুনছে, তার হাত দুপাশে কাঁপছে, মুখে এখন শুধু অনুতাপ। দোকানের ভেতরে পুলিশ কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। রনি ও স্বামীর, যাদের আগে মেয়েটিকে ছোট করে দেখা ছিল, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। রনি ফিসফিস করে স্বামীরের দিকে বলল, আমরা যা করলাম তার ফল এটা, ও আসলে পুলিশের অফিসার ছিল। স্বামীর কেবল মাথা নাড়ল, চোখে লজ্জা। তানিয়া ধীরে ধীরে দোকানের ভেতরে প্রবেশ করল। সকল ক্রেতা ও কর্মচারী তার দিকে তাকিয়ে আছে। তার চোখের ভেতরে কঠোরতা, কিন্তু কোনো রাগ নেই। রাজীব, তানিয়ার কণ্ঠ বরফ ঠান্ডা কিন্তু স্পষ্ট, আপনি কি জানতেন আপনার আচরণ একজন সাধারণ মানুষের জন্য কতটা অপমানজনক? রাজীব মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আমি সত্যি। উপযুক্ত শাস্তি হবে, তানিয়া বলল। আপনাকে জেল বা জরিমানা এবং দোকান সিল, এই 3টি ব্যবস্থা নিতে হবে। এটা শুধু ব্যক্তিগত শাস্তি নয়, শিক্ষা, যাতে আর কেউ গরিব বা সাধারণ মানুষকে ছোট না করে। পুলিশেরা ম্যানেজারকে ধরে থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রনি ও স্বামীরও পুলিশের কাছে দাঁড়ানো। তারা বুঝতে পারছে আজ তাদের জীবনের এক শিক্ষা হলো, যে মানুষকে ছোট করা যায়, তার মর্যাদা চুরি করা যায় না। দোকানের বাইরে ক্রেতা ও সংবাদকর্মীরা উত্তেজনায়। একজন সাংবাদিক জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি মনে করেন এই ঘটনা অন্য দোকানদেরকেও সতর্ক করবে? তানিয়া উত্তর দিলেন, হ্যাঁ, আমি আশা করি মানুষ শিখবে। মর্যাদা আর সম্মান আসল সম্পদ, সোনা বা টাকা শুধুই জিনিস। যে দোকান এটি মানবে না, আইন তাকে শাস্তি দেবে। এরপর তিনি দোকানের বাইরে ধীরে বেরিয়ে এলেন। সরাসরি পুলিশ গাড়ির দিকে এগিয়ে গেলেন। গাড়ির দরজা বন্ধ হলো, নীল বাতির আলো দোকানের কাঁচে প্রতিফলিত হলো। ভিড়ের মানুষজন এখন ধীরে ধীরে দোকানের সামনে থেকে সরছে। কেউ মোবাইল নিচ্ছে, কেউ আবার হঠাৎ নীরব। শুধু রোদ আর বাতাসের মধ্যে লাল শাড়ির এক টুকরো কাপড় দুলছে, তানিয়ার দৃঢ়তার প্রতীক। এই মুহূর্তে দোকানের ভেতরে পুলিশ তদন্ত শুরু করল। সিসিটিভি ফুটেজ, গয়নার তালিকা, ক্রেতাদের সাক্ষ্য, সব মিলিয়ে রিপোর্ট তৈরি হচ্ছে। রাজীবের দোকান বন্ধ ঘোষণা করা হলো। মিডিয়ার ক্যামেরা বাইরে সব নথি তুলছে। সংবাদে বলা হবে, ঢাকার এক ঝলমলে জুয়েলারি দোকানে এসপি এর ন্যায় বিচার ও অপমানের শাস্তি। তানিয়ার মনের ভেতরে এক শান্তি এসে গেছে। তিনি জানেন এই ঘটনা শুধু তার জন্য নয়, সকল সাধারণ মানুষের জন্য। যেখানে কেউ ভাবতে পারে আমি গরিব তাই কেউ আমাকে ছোট করতে পারে, সেখানে এই দিনটি হবে শিক্ষা, মর্যাদার প্রতীক। তিনি গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ দিলেন, চলো অফিসে যাই, রিপোর্ট প্রস্তুত করতে হবে। গাড়ি ধীরে ধীরে রাস্তায় চলে গেল। দোকানের কাঁচের দেয়ালে প্রতিফলিত নীল বাতি আর লাল শাড়ির দোল, একটি দৃশ্য যা ঢাকার ব্যস্ত দুপুরে এক নীরব শিক্ষা হয়ে রইল। দোকানের বাইরে দুপুরের রোদ যেন একটু নরম হয়ে এসেছে। রাজীব, রনি, স্বামীর এবং অন্য কর্মচারীরা পুলিশ ভ্যানে বসে আছেন। তাদের চোখে লজ্জা, মুখে অনুতাপ। দোকানের সামনে এখনও কিছু মানুষ দাঁড়িয়ে আছে, শুধু যারা পুরো ঘটনা সরাসরি দেখেছে। কেউ কেউ এখনও মোবাইলে ভিডিও তুলছে, কিন্তু এখন ভিড় শান্ত, নীরব। সবাই জানে আজ যে ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। তানিয়া ধীরে ধীরে দোকানের সামনে দাঁড়ালেন। নীল বাতির আলো কাচের দেয়ালে প্রতিফলিত হচ্ছে। তিনি মুখে কোনো অভিব্যক্তি রাখলেন না, শুধু চোখে এক দৃঢ়তা। তিনি জানালেন, রাজীব, আপনার দোকান এই মুহূর্তে সিল করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিক্রয় চলবে না। আপনাকে জরিমানা করা হবে, আর প্রয়োজন হলে থানায় হাজিরা দিতে হবে। রনি ও স্বামীরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা কেউ অন্যায় করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত শুধু আপনাদের শাস্তি নয়, শিক্ষা, যাতে আর কেউ মানুষকে পোশাক, ব্যাগ বা আর্থিক অবস্থা দেখে ছোট করতে না পারে। রাজীব মাথা নিচু করে কেঁপে কেঁপে বলল,
ম্যাডাম, আমি সত্যিই অনুতপ্ত, আর কোনোদিন এমন ভুল হবে না। তানিয়া ঠোঁটের কোণে হালকা হাসি আনলেন। যদি ভবিষ্যতে কাউকে অপমান করা হয়, মনে রাখবেন, আইন ও ন্যায় চোখ রাখে। আপনার মতো মানুষদের জন্য এটা একটি পাঠ। পুলিশরা ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে আসে। রাজীব ও কর্মচারীরা ভ্যানে ওঠে। দোকানের কাচের দরজায় সিল টেপ লেগে আছে, যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে। ভিড়ের মানুষজন একে একে সরতে শুরু করেছে। কেউ কেউ মৃদু ফিসফিস করছে। দেখল, গরিব মনে হলেও মানুষ মর্যাদা রাখতে পারে। শুনেছিস, ওই লাল শাড়িওয়ালি এসপি ছিলেন। তানিয়া ধীরে ধীরে গাড়িতে বসলেন। তার চোখের এক ঝলক লক্ষ্য করে কেউ বলে উঠল, ম্যাডাম, আপনার সাহস সত্যিই প্রশংসনীয়। তানিয়া মুখে কোনো উত্তর না দিয়ে শুধু জানালেন, সাহস শুধু মানুষের প্রতি সম্মান দেখানোর জন্য, আর এটি সত্যিকারের শক্তি। গাড়ি রাস্তায় ধীরে ধীরে চলতে শুরু করল। ঢাকার ব্যস্ত দুপুরের রাস্তায় ট্রাফিক স্বাভাবিক হয়েছে, কিন্তু আজকের শিক্ষা যেন ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। দোকানের ভেতরে যেখানেই সোনার ঝলকানি ছিল, এখন নিঃশব্দ শূন্যতা। আলমারিগুলো বন্ধ, আলো ধীরে নিভে যাচ্ছে। সেলসম্যান রনি ও স্বামীর, যারা আগে গরিব মেয়েটিকে তুচ্ছ করেছিল, এখন চুপচাপ দাঁড়িয়ে। তারা বুঝতে পারছে, শিক্ষা কখনো দেরিতে আসে না। রাজীব দোকানের ভেতরে বসে এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তিনি জানেন, আজ থেকে তার এবং তার দোকানের নাম শুধু সোনার ঝলকানি নয়, ন্যায়ের প্রতীক হিসেবেও মনে রাখা হবে। দোকানের বাইরে তানিয়ার লাল শাড়ি বাতাসে দুলছে, এমনকি রোদও যেন একটু হালকা হয়েছে। ঢাকার ব্যস্ত দুপুরে এই ক্ষণ এক নারী, ন্যায় এবং মর্যাদা একটি মুদ্রিত শিক্ষা হয়ে রইল সকলের চোখে, মনেই। 1 মিনিট, 2 মিনিট, এবং তারপর গাড়িগুলো ধীরে ধীরে দূরে চলে যায়। দোকানের সামনে শুধু রোদ, বাতাস এবং লাল শাড়ির একটি নিঃশব্দ স্মৃতি। ঢাকার রাস্তায় আবারও জীবন ফিরে এসেছে, কিন্তু সেই নীরব শিক্ষা যা আজ সকাল থেকে দুপুরের মধ্যে ঘটে গেল, সবাই মনে রাখবে, মানুষকে ছোট করা যায় না, মর্যাদা চুরি করা যায় না। সম্মান অর্জন করতে হয় আচরণ, ন্যায় এবং সততার মাধ্যমে। এইভাবেই শেষ হলো এক ঝলমলে দোকানের মধ্যে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ। লাল শাড়ি, পুলিশের নীল বাতি, সোনার আলো এবং এক মহিলা এসপি এর দৃঢ়তা, সব মিলিয়ে ঢাকার সেই দুপুরকে অনন্য করে তুলল।